রোড টু রোড দেখে আমি বলতে পারি যে আপনি যদি আমার সাথে ঘোরেন বুঝতে পারবেন কারা মহাশূন্য, কারা কোন জায়গায় আছে। এই যে ক্ষমতায় আসতে পারে, হ্যাঁ অবশ্যই প্রচুর প্রচুর সুযোগ আছে, প্রচুর। কারণ যে আমার সামনের যে শত্রু সে নিজেই নিজের যে দুর্বল জায়গাগুলো মানুষের সামনে এক্সপোজ করে দিয়েছে, আমাকে এক্সপোজ করতে হচ্ছে না। আমি শুধু গিয়ে মানুষকে দেখাচ্ছি যে ওই দুর্বলতাটা কী করে কাটানো যায়। মমতা সরকার তো আরও বেশিভাবে ব্যর্থ। আপনি পশ্চিমবঙ্গে আজকে শিল্পের অবস্থা দেখুন, আজকে পরিযায়ী শ্রমিকের হাট দেখুন পশ্চিমবঙ্গে। আজকে প্রতিটা সরকারি যে চাকরিগুলো আছে দুর্নীতিতে ভরে গেছে, সব চাকরি একটা চাকরির পরীক্ষা ঠিকঠাকভাবে হচ্ছে না, নেই। বর্তমান সরকার কিছু বছর আগে হঠাৎ করে সেই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটাকে ভেঙে দিল, অর্থাৎ বললো বাইরের রাজ্যে আলু যেতে দেবো না বলে। তার ফলে কী হলো, যখনই আলু একটু এক্সেস চাষ হয়ে যায়, অর্থাৎ ফলনের ওপর তো কোনো নিয়ন্ত্রণ থাকে না, তখনই ওই আলু কী হয়, আলু বিক্রি হয় না, কেউ কিনতে চায় না ভয়, কারণ আলুটা কিনে করবে কি। এটা কিছুই না, এটার খুব সহজ সমাধান ছিল। এখন হাওড়া থেকে ওই মিজোরাম অবধি ট্রেন যায়, সাইরাং অবধি। এই আলুটাকে ওইদিকে নর্থ ইস্টে ডিস্ট্রিবিউট করে দেওয়া যেত, ওখানে সরকারের সাথে কেন্দ্রীয় সরকারের সাথেও সহযোগিতা নেওয়া যেত। কেন্দ্রীয় সরকারও যদি উদার হতো এই বিষয়ে, তারা আলোচনা করে আলুটাকে ডিস্ট্রিবিউট করেই দিত। অন্য দুটো দল কী করছে আমি তাদের যেতে চাই না, আমি নিজেও চাষির ছেলে, কিন্তু সেটা আমি প্রমোট করতে চাই না। সেটা এখানে সমস্ত এলাকার, গোটা তারকেশ্বর এলাকার মানুষ জানে। আমি বলি যে আলুর সমস্যাটা আজকের একদিনের সমস্যা নয়। এরা হচ্ছে এই যে বিরোধী দল, এরা পরিযায়ী শ্রমিকের পরিযায়ী যেরকম পাখি আছে না, এরা ভোট এলে হচ্ছে পরিযায়ী বিরোধী, হঠাৎ করে বিরোধিতা করতে নাবে। আর আলুর সমস্যাটা তৈরি হয়েছে সেই আলু যখন বীজ এসেছিল, আলু বীজটা পাঞ্জাব থেকে আসে, ওই আলু বীজ 3000 টাকার নিচে যেটা দাম হওয়া উচিত সেটা অনেক বেশি টাকায় ব্ল্যাক করে বিক্রি হয়েছে। সারের কালোবাজারি হয়েছে, সারের দাম প্রচুর বেশি দামে কালোবাজারি করে বিক্রি হয়েছে। তখন কিন্তু এই তারকেশ্বর এলাকায় চাষিরা যাদেরকে লড়তে দেখেছে সেটা কিন্তু লাল ঝান্ডা। চাষিদের জন্য এখানে যে একমাত্র লাল ঝান্ডাই লড়ে সেটা চাষিরা খুব ভালো করে জানে। ধরুন অনুব্রত মণ্ডল কেন ছাড়া পেয়েছে, সিবিআই কি জানিয়েছে? সিবিআই জানিয়েছে যে তাদের বাংলায় বলা ট্রান্সলেটার নেই। এটা কোনো কারণ হতে পারে? এ তো মানে বাচ্চা ছেলেদের মতো কথাবার্তা। সিবিআই একটা অত বড় দপ্তর, তাহলে সিবিআই তো এত ব্যর্থ দপ্তর নয়। আর না হলে যিনি সিবিআইয়ের মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের, তাকে এই ব্যর্থতার দায় স্বীকার করতে হবে যে পশ্চিমবঙ্গে এলে আমাদের সিবিআই একদম ব্যর্থ হয়ে যায়। তোমাকে আমাদের চ্যানেলে স্বাগত, ধন্যবাদ। অনেক অনেক শুভেচ্ছা। তুমি সিপিএম মনোনীত প্রার্থী তারকেশ্বরের মতো একটা বিধানসভা থেকে। বলছি যে কতটা কনফিডেন্ট রামেন্দ্র সিংহ রায়, তিনি অনেক বছর ধরে লড়াইটা দিচ্ছেন। সন্তু পান একেবারেই নবাগত প্রাক্তন সাংবাদিক, নিজেকে কতটা কনফিডেন্ট মনে হচ্ছে? দেখুন, আমি প্রথমেই বলি আমি কোনো ব্যক্তিকে দেখে রাজনীতি করি না। আমি দেখি আমার বিরুদ্ধে দুটো দল আছে, সেই দুটো দল, একটা দল যারা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আছে, পশ্চিমবঙ্গের শিল্পের 12টা বাজিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার 12টা বাজিয়ে দিয়েছে, স্বাস্থ্য ব্যবস্থার 12টা বাজিয়ে দিয়েছে, রাজনীতিতে দুর্নীতিতে একদম ভরে গেছে। প্রতিটা নেতামন্ত্রী দুর্নীতির দায়ে জেল খাটছে প্রায় ধরতে গেলে। তো এরকম একটা দল চালাচ্ছে, আমি তার বিরুদ্ধে লড়াই করছি। আর একটা দল যারা কেন্দ্রে সরকার চালাচ্ছে, সেই কেন্দ্রে সরকার চালাতে গিয়ে তারা 2 কোটির চাকরি দেবো এই ফানুস দিয়ে এসেছিলো। এখনও রেল থেকে শুরু করে ডিফেন্স থেকে শুরু করে সব জায়গায় গাদা গাদা ভ্যাকেন্সি হয়ে পড়ে আছে। আজকে গ্যাসের দাম কোন জায়গায় গেছে, বিদেশ নীতি, ব্যর্থ বিদেশ নীতি। এবং আমাদের রাজ্যে যে দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতিবাজদের ধরতে কেন্দ্রীয় সরকার এবং তার সংস্থা পুরোপুরিভাবে ব্যর্থ। এক প্রকার তারা ছাতার মতো এদেরকে বাঁচাচ্ছে। এরকম দুটো দলের বিরুদ্ধে আমি লড়ছি। তো আমি অনেক কনফিডেন্স, কারণ যে আমার সামনের যে শত্রু সে নিজেই নিজের যে দুর্বল জায়গাগুলো মানুষের সামনে এক্সপোজ করে দিয়েছে, আমাকে এক্সপোজ করতে হচ্ছে না। আমি শুধু গিয়ে মানুষকে দেখাচ্ছি যে ওই দুর্বলতাটা কী করে কাটানো যায়। সেটা আমি মানুষকে বিকল্প পথ বলছি, খুব সহজ, আমার ইশতেহারে আছে বিস্তারিতভাবে আমি বলছি, মানুষ সেটা বুঝছে এবং সেটাই আমার কনফিডেন্স। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যেমনটা বললেন যে 2 কোটি চাকরি দেবে বলেছিল, চাকরি সেভাবে হয় না, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ থেকে ম্যাক্সিমাম যারা যুব নেতৃত্ব রয়েছে তারা তো বাইরে চলে যাচ্ছে। আপনি বলছেন বাইরে চাকরি নেই, মোদী সরকার বা কেন্দ্রের সরকার দিচ্ছে না, তাহলে সাধারণ মানুষ, আমাদের বয়সী, আপনার বয়সী মানুষ বাইরে কেন চলে যাচ্ছে? দেখুন, মোদী হচ্ছে গোটা দেশের সরকার চালাচ্ছে। এখন গোটা দেশের কিছু জায়গা আছে যেখানে পশ্চিমবঙ্গের থেকে একটু ভালো, তাই চলে যাচ্ছে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, আপনি যেটা বলেছিলেন মুখে আর যেটা করছেন প্রতিফলিত হচ্ছে আপনার কাজে, সেই দুটোর মধ্যে একটা মিনিমাম ব্যালেন্স তো থাকবে। সেই ব্যালেন্সটা নেই। বলেছিলেন কেন তাহলে আপনি তো মিথ্যা বলেছিলেন, আপনাকে ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে, কিন্তু সেটা তো ক্ষমা চাইছে না। তাহলে বলে দিন যে আর নাহলে আপনাকে ঘোষণা করতে আমি ব্যর্থ, যেটা আমি বলেছিলাম আমি করতে পারিনি। আমি সেই পরিপ্রেক্ষিতে বললাম। মমতা সরকার কি ব্যর্থ? অবশ্যই ব্যর্থ। মমতা সরকার তো আরও বেশিভাবে ব্যর্থ। আপনি পশ্চিমবঙ্গে আজকে শিল্পের অবস্থা দেখুন, আজকে পরিযায়ী শ্রমিকের হাট দেখুন পশ্চিমবঙ্গে। আজকে প্রতিটা সরকারি যে চাকরিগুলো আছে দুর্নীতিতে ভরে গেছে, সব চাকরি একটা চাকরির পরীক্ষা ঠিকঠাকভাবে হচ্ছে না, নেই। টোটাল আপনি যদি সরকারি কর্মচারীর সংখ্যা দেখেন, সেটাও প্রায়, আমি যদি খুব এক্স্যাক্ট আমার ফিগারগুলো মনে নেই, প্রায় 2-2.5 লাখের ওপর টোটাল কমে গেছে সরকারি চাকরি গোটা পশ্চিমবঙ্গে।
চাকরিজীবী। তার মানে কি, যে সরকারি চাকরির জায়গাটা সংকুচিত হচ্ছে, তার সাথে সাথে শিল্পের অবস্থা তো এ নিয়ে তো আর মানে বলার কিছু নেই, বলা মানে সময় নষ্ট করা। আলু এই সময় তারকেশ্বর বলতেই যে কথাটা মানুষের মাথায় আসে চাষ। চাষ বলতে এখানে আলুটার বেশি প্রাধান্য। আলু এখন খেতে গড়াগড়ি খাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আলু পচছে, স্টোরেজে কেন জায়গা পাচ্ছে না। চাষিদের সাথে কথা বলে আমরা জানতে পারছি যে স্টোরেজে আর জায়গা নেই, কোল্ড স্টোরে আর জায়গা নেই। কি বলবেন? এটার মূল কারণ হচ্ছে, মূল সূত্রপাত হয়েছিল আলুর হচ্ছে ডিস্ট্রিবিউশন করতে হবে। পশ্চিমবঙ্গে যে আলুটা চাষ হয়, সরকারের সেটা হিসাবে রাখা উচিত যে সেই আলুটা কতটা আমার পশ্চিমবঙ্গের মার্কেটে চাহিদা আছে, আর বাকি যে আলুটা, এক্সেস আলুটা আমরা ভারতের বাকি অংশে ছড়িয়ে পড়তে হবে। সেই অনুযায়ী একটা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ছিল। আমাদের বর্তমান সরকার কিছু বছর আগে হঠাৎ করে সেই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটাকে ভেঙে দিল, অর্থাৎ বললো বাইরের রাজ্যে আলু যেতে দেবো না বলে। তার ফলে কী হলো, যখনই আলু একটু এক্সেস চাষ হয়ে যায়, অর্থাৎ ফলনের ওপর তো কোনো নিয়ন্ত্রণ থাকে না, তখনই ওই আলু কী হয়, আলু বিক্রি হয় না, কেউ কিনতে চায় না ভয়, কারণ আলুটা কিনে করবে কি। যার কারণে এবছর একটু এক্সেস চাষ হয়েছে। এবং তার সাথে সাথে এখানে যারা কোল্ড স্টোরেজ মালিক আছে, তারাও কী করে, চাষিদেরকে সুবিধা না দিয়ে কিছু বড় বড় ব্যবসাদারকে সুবিধা দেয়। ফলে তারা চাষিদের আলু ঢোকাতে যায় না, ব্যবসাদারদের আলু কিছু ঢুকিয়ে রাখে ফোনেরা যারা মাঝখানে আছে। তো সুতরাং এই যে আজকে অব্যবস্থাটা, এটা পুরোপুরি কৃত্রিম, সরকারের ভুলের জন্য এই কৃত্রিম অব্যবস্থাটা তৈরি হয়েছে। এটা কিছুই না, এটার খুব সহজ সমাধান ছিল। এখন হাওড়া থেকে ওই মিজোরাম অবধি ট্রেন যায়, সাইরাং অবধি। এই আলুটাকে ওইদিকে নর্থ ইস্টে ডিস্ট্রিবিউট করে দেওয়া যেত, ওখানে সরকারের সাথে কেন্দ্রীয় সরকারের সাথেও সহযোগিতা নেওয়া যেত। কেন্দ্রীয় সরকারও যদি উদার হতো এই বিষয়ে, তারা আলোচনা করে আলুটাকে ডিস্ট্রিবিউট করেই দিত। আমরাও তো হচ্ছে অন্ধ্রপ্রদেশ থেকে মাছ এনে খাই, বাইরের স্টেট থেকে আমাদের স্টেটেও তো জিনিস ঢোকে। এটাই তো একটা কি বলে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, এটাই তো হয়। তো সেই সুবিধাটা কেন আমাদের রাজ্য নেবে না? ঠিক আছে, সেই জায়গায় দাঁড়িয়ে চাষার বেটা সন্তু পাল নিজেকে চাষির ছেলে বলে দাবি করে এবং সে চাষি ঘরেরই ছেলে। সে বারংবার আলু খেতে নামছে, চাষিদের সাথে কথা বলছে। অপর প্রান্তে কিন্তু সিপিএমও চাষ আবাদটাকে বেশি করে প্রাধান্য দেয়। আপনি কি মনে করছেন কোথাও কি এই রামেন্দ্র সিংহরাও বাদ চলে যাচ্ছে, বা এই যে আপনাদের পার্টি বা আপনি যে দাঁড়িয়েছেন মনোনীত প্রার্থী, আপনারা আপনাদের যে লড়াইটা সেটা সাধারণ মানুষের সামনে প্রেজেন্ট করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। দেখুন, অন্য দুটো দল কী করছে আমি তাদের যেতে চাই না। আমি নিজেও চাষির ছেলে, কিন্তু সেটা আমি প্রমোট করতে চাই না। সেটা এখানে সমস্ত এলাকার, গোটা তারকেশ্বর এলাকার মানুষ জানে। এবার দ্বিতীয় কথা, যেটা লড়াই প্রেজেন্ট করার ব্যাপার, আমি আপনাকে প্রথমেই বলি যে আলুর সমস্যাটা আজকের একদিনের সমস্যা নয়। এরা হচ্ছে এই যে বিরোধী দল, এরা পরিযায়ী শ্রমিকের পরিযায়ী যেরকম পাখি আছে না, এরা ভোট এলে হচ্ছে পরিযায়ী বিরোধী, হঠাৎ করে বিরোধিতা করতে নামে। আর আলুর সমস্যাটা তৈরি হয়েছে সেই আলু যখন বীজ এসেছিল। আলু বীজটা পাঞ্জাব থেকে আসে, ওই আলু বীজ 3000 টাকার নিচে যেটা দাম হওয়া উচিত, সেটা অনেক বেশি টাকায় ব্ল্যাক করে বিক্রি হয়েছে। সারের কালোবাজারি হয়েছে, সারের দাম প্রচুর বেশি দামে কালোবাজারি করে বিক্রি হয়েছে। তখন কিন্তু এই তারকেশ্বর এলাকায় চাষিরা যাদেরকে লড়তে দেখেছে, সেটা কিন্তু লাল ঝান্ডা। আমরা লাল ঝান্ডা হাতে নিয়ে পথ অবরোধ করেছি, ভিডিও ডেপুটেশন করেছি, অনেক লড়াই করেছি চাষিদেরকে সঙ্গে নিয়ে। চাষিরা সেটা জানে, চাষিদের জন্য এখানে যে একমাত্র লাল ঝান্ডাই লড়ে, সেটা চাষিরা খুব ভালো করে জানে। দাদা, একেবারেই শেষ প্রশ্ন। সিপিএম নামটা শুনলেই একটা অভিযোগ ওঠে, সিপিএম নাকি তৃণমূলের বিটিং, সিপিএম তৃণমূলকে জেতানোর চেষ্টা করায়, ভোট কাটোয়ার কাজ করে। সত্যিই কি তাই? আপনারা কি সত্যিই ভোট কাটার কাজ করেন? যারা এই কথাটা বলেন তাদের উদ্দেশ্যে আমি একটা প্রশ্ন করব। 2016 সালে সারদা কাণ্ড, নারদা স্টিং ভিডিও, তারপর গরু পাচার কেলেঙ্কারিতে ধরা পড়া অনুব্রত মণ্ডল, কয়লা পাচার কেলেঙ্কারিতে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, এই যে এতগুলো মানুষ, তারপর চাকরি চুরি কেলেঙ্কারিতে ধরা পড়া পার্থ চট্টোপাধ্যায় থেকে অধুনা সারদা কাণ্ডে সুদীপ্ত সেন, পরশুদিন না তার আগের দিন ছাড়া পেয়েছে। তাহলে এই যে এতগুলো মানুষ, কোন জাদু বলে সিবিআই ইডি এদেরকে ধরতে বা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ? এদেরকে ব্যবস্থা নিয়েছে, এত বছর জেল খেটেছে, বেল শর্ত সাপেক্ষ বেল হয়েছে। না, সবাই জেল খাটেনি তো, সবাই জেল খাটেনি। যতটা শাস্তি পাওয়া দরকার ছিল এই কেসগুলোয়, যেখানে অবধি যাওয়া দরকার ছিল সেখানে অবধি একটাও যায়নি। আপনি বলুন অনুব্রত মণ্ডল কেন ছাড়া পেয়েছে? সিবিআই কি জানিয়েছে? সিবিআই জানিয়েছে যে তাদের বাংলায় বলা ট্রান্সলেটার নেই। এটা কোনো কারণ হতে পারে? এ তো মানে বাচ্চা ছেলেদের মতো কথাবার্তা। সিবিআই একটা অত বড় দপ্তর, তাহলে সিবিআই তো এত ব্যর্থ দপ্তর নয়। আর না হলে যিনি সিবিআইয়ের মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের, তাকে এই ব্যর্থতার দায় স্বীকার করতে হবে যে পশ্চিমবঙ্গে এলে আমাদের সিবিআই একদম ব্যর্থ হয়ে যায়। তাহলে আসলে এসব ব্যাপার নয়, আসলে ওই দুটো দলের মধ্যে সেটিং আছে। ওরা হচ্ছে একে অপরে যখন এক বিপদে পড়ে একে অপরকে বাঁচায়। আর বিল পাসের সময় আপনি জানেন, যখন সিএএ বিল পাস হয়েছিল রাজ্যসভায়, যদি আমাদের শাসক দলের রাজ্যসভার সাংসদরা গিয়ে ভোট দিত সেদিন হচ্ছে রাজ্যসভায় বিলটা আটকে যেতে পারতো, কিন্তু ওরা হঠাৎ কোনো অজ্ঞাত কারণে ভোটই দিতে গেলেন না। একটা সাংসদ কেন গেলেন না? তাহলে এখানে বিরোধিতা করছেন, ক্যাচিচি করছেন, যেখানে আটকানো যেত সেখানে আপনি লড়াইটা দিলেন না। এখান থেকেই পরিষ্কার হয়ে যায়।
যে ওরা হচ্ছে একসাথে মিলিভগত চালাচ্ছে। সিপিএম শূন্য থেকে মহাশূন্যে চলে গেছে, সিপিএম একটাও ভোট পাবে না। সাধারণ কিছু মানুষ বলে, বিরোধীরা কটাক্ষ করে, শাসক দলের পক্ষ থেকেও শোনা যায় যে সিপিএম শুধু সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই গুটি ফসিলস সিপিএম। আপনি সিপিএম মনোনীত প্রার্থী তারকেশ্বর বিধানসভায়, আপনার কি মনে হয় এবারে আপনারা ক্ষমতায় আসবেন তারকেশ্বর বিধানসভায়? দেখুন, আমি তো জ্যোতিষী নয়, এইভাবে তো বলতে পারি না কে কোন। তাও আপনি ক্যাম্পেইনিং করছেন, হ্যাঁ অবশ্যই, আমরা ডোর টু ডোর দেখে আমি বলতে পারি যে আপনি যদি আমার সাথে ঘোরেন বুঝতে পারবেন কারা মহাশূন্য, কারা কোন জায়গায় আছে। ঠিক আছে, এখন 2026 সেটাই বলছে, বাকিটা আপনি দেখে নেবেন যে এই যে মিক্সটা। একদম ক্ষমতায় আসতে পারে। হ্যাঁ অবশ্যই, প্রচুর প্রচুর সুযোগ আছে, প্রচুর।